হ্যালো দর্শক, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আশা করি সবাই ভালো আছেন এবং ঈদ উদযাপন করছেন। আপনারা সবাই ঈদের আনন্দে অবগাহন করছেন। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে আছে সেপ্টেম্বরে স্কুল খোলার পর কিভাবে তারা শিক্ষার্থীদের যে সিকিউরিটি বা তাদের স্বাস্থ্য নিরাপত্তাকে নিশ্চিত করবেন, এই বিষয়টি আমরা আলোচনা করব। কেমন হতে পারে নতুন করোনা ভাইরাস? আপনারা জানেন যে আমরা অনেকেই মনে হচ্ছে খুব রিল্যাক্স এবং হাত ছেড়ে দিয়েছি। এই অবস্থায় করোনা ভাইরাস কিন্তু এখনও যায় নাই এবং এটা নতুনভাবে যেটাকে বলে সার্জ আসতে পারে। এই সার্জ কেমন হতে পারে, নতুন রূপে কি করোনা আসতে পারে, এই বিষয়টি আলোচনা আমরা আজকে করব। আজকে পাবলিক চার্জ এবং কোর্টের যে ইনজাংশন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা, এবং আরও নিউজ আপডেট আপনাদের সাথে থাকবে। আজকে আমাদের অতিথিদের মধ্যে আছেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, বিশিষ্ট চিকিৎসক। ডক্টর মজুমদার, আপনাকে অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়। আমাদের সাথে আছে জনাব শেখ আল মামুন, মামুন টিউটোরিয়ালের প্রধান এবং প্রতিষ্ঠাতা। আমাদের সাথে আছেন রায়ান ইসলাম, এবং আমাদের সাথে যুক্ত হওয়ার কথা আছে অ্যাটর্নি শেখ সেলিমের। আমরা তার অপেক্ষা করছি। আমরা অনুষ্ঠানটি এক্ষুনি শুরু করব। আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা টেলিভিশনে দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক। যারা ফেসবুকে দেখছেন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, এবং আমরা আশা করব অনুষ্ঠানটি আপনারা আপনাদের বন্ধু এবং পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন। আমরা যাচ্ছি জনাব নাজমুল হাসানের কাছে প্রথমেই নিউজ আপডেট জানার জন্য। জনাব নাজমুল হাসান, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, এবং আশা করি আপনাদের দিনটি ভালোই কেটেছে। আমরা ঈদের দিনটি মোটামুটি শেষ করে এনেছি। আর আমরা যখন শেষ করছি তখন বাংলাদেশে ঈদের শুরু হতে যাচ্ছে। কিছুক্ষণ পরে হয়তো ঈদের নামাজ শুরু হবে। যাই হোক, হয়তো অনেক জায়গায় নামাজ হয়েও গিয়েছে। যাই হোক, আজকে নিউ ইয়র্কের অবস্থাটা খুবই ভালো আমি বলবো। তাহার একটু আগে আপনি বলেছেন যে আমাদের খুব আশাবাদী হলেও আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আর আমি একজন ডাক্তারের সামনে কথা বলতেছি যিনি একজন করোনা সার্ভাইভার। তো অতএব আমি একটা জিনিস উল্লেখ করতে চাই সবার জন্য, সেটি হচ্ছে যে সতর্কতার কোনো লস নাই। এবং আজকে এই কথাটি আমরা বারবার বলে আসছি যে মাস্ক ব্যবহার, গতকাল আমরা বলেছি যে মাস্ক অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন। এবং আমরা মনে করছি যে যারা হয়তো ঈদে আজকে ঈদ উদযাপন করেছেন, আগামীকালও অনেকে করবেন, পরের দিনও করবেন, অনেকের বাসায় দাওয়াতের পর্ব রয়েছে আমরা শুনতে পেরেছি। কিন্তু যেখানেই যা কিছু করেন না কেন, মাস্ক ব্যবহারটা খুবই জরুরি এবং খুবই প্রয়োজন। সেটার উপর গুরুত্ব দিয়ে আজকে আমি স্ট্যাটিস্টিক্স গুলো দিয়ে দেই। কারণ নিউ ইয়র্কের অবস্থা আজকে খুবই ভালো। এই জন্য ভালো বলবো যে কয়েকদিন পর নিউ ইয়র্কে আজকে যেই বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই এই সময়ে করোনা ভাইরাসের ক্ষেত্রে, সংক্রমণের প্রতিরোধের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে টেস্টিং এর রেজাল্টটি। এবং আজকে নিউ ইয়র্ক সিটি তো টেস্টিং এর রেজাল্ট 1% চলে এসেছে, যেটি গতকাল এর আগের দিন 2% ছিল। অর্থাৎ 100 জনকে টেস্ট করা হলে 2 জনকে পাওয়া যেত পজিটিভ। আজকে গতকালকে সেটি পাওয়া গেছে একজনকে। এবং আজকে আরেকটি সুখবর হচ্ছে যে সমগ্র স্টেট ব্যাপী, নিউ ইয়র্ক স্টেট ব্যাপী যে রেট অফ ট্রান্সমিশন, যে সংক্রমণের ব্যাপারটি, সেটি 1%-এরও নিচে চলে এসেছে, 0.93%। সো এটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। আমেরিকার বাকি স্টেট গুলোর কথা বিবেচনা করলে আমরা নিউ ইয়র্কে খুব ভালোই আছি, নিরাপদে আছি। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই কথাটি বারবার উল্লেখ করছি। এরপরে আমি হসপিটাল গুলো থেকে পাওয়া তথ্যগুলোর যে রয়েছে, যেগুলি আমাদের অনেককেই সাহায্য করবে যে অবস্থাটার আঁচ করতে। সেই হিসাবে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটি মেয়র আজকে কিন্তু সাংবাদিক সম্মেলন করেছেন অন্য ক্ষেত্রে। তিনি স্কুল চালুর ব্যাপার নিয়ে কথা বলেছেন। সেই সেই বিষয়টি আমি একটু পরে আসছি। প্রথমে যে স্ট্যাটিস্টিক্স তার অফিস থেকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে হসপিটাল অ্যাডমিশন, যেটি নিয়ে আপনারা জানেন নিউ ইয়র্ক সিটির হিসাব যেটি মেয়র আমাদেরকে দেন, আর সেটি একদিন পুরনো থাকে সেটি। এবং নিউ ইয়র্ক সিটির সমস্ত পাবলিক হাসপাতাল, যেগুলি 11টি হাসপাতালের রেকর্ড, সেগুলি সেখান থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে যে গতকাল কোভিড-19 আক্রান্ত, গত পরশু দিন ইনফ্যাক্ট কোভিড-19 আক্রান্ত হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল 65। এর আগের দিন ছিল সেটা 87। অতএব সেখানেও 22 জন কমেছে, এবং এটার লিমিট হচ্ছে 200। অতএব সেই ক্ষেত্রে আমরা নিউ ইয়র্ক সিটি ইনফ্যাক্ট যথেষ্ট ভালো করছে। আর কোভিড-19 আক্রান্ত হয়ে নিউ ইয়র্ক সিটির 11টি হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন 265 জন, 265। এর আগের দিন ছিল 299,
যেটার বেঞ্চমার্ক হচ্ছে, যেটার লিমিট হচ্ছে 375, 375। অর্থাৎ সেক্ষেত্রে নিউ ইয়র্ক যথেষ্ট ভালো অবস্থানে আছে, নিউ ইয়র্ক সিটি ইনফ্যাক্ট আমি বলছি। আর টেস্টিং এরটা তো আগেই বলেছি 1%-এর চলে এসেছে, যেটা গতকালও 2% ছিল। আর গভর্নরের টুইট থেকে নিউ ইয়র্ক স্টেট, যে স্টেটে প্রায় 19.5 মিলিয়ন লোকের বসবাস যে স্টেটে, সেই স্টেটে গতকাল 68,860, 68,860 জন টেস্ট করা হয়েছে, যেটা আমার মনে হয় এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের আর কোনো স্টেটে করা হয় না। অনেক দেশেও এত টেস্ট করে না, ভারতের কথা বাদ দিলে যদি আমরা ধরি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 68,869 টেস্টের ভিতরে পজিটিভ চিহ্নিত হয়েছেন মাত্র 641 জন, যেটা হিসেবে 1%-এর নিচে, 0.93%। এবং এটা খুবই সিগনিফিকেন্ট একটি হিসাব আমাদের সকলের জন্য। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এর আগের দিন যেটি ছিল 1.06%, অর্থাৎ আগের দিনের তুলনায় তাও আবার কমেছে। সত্যি সেখানে একটু আশাপ্রদ খবর। আর হসপিটাল অ্যাডমিশন, যেটা নিউ ইয়র্ক স্টেটের সমস্ত হসপিটাল মিলিয়ে যে টালিটি করা হয় তথ্যে, সেখানে দেখা যাচ্ছে কোভিডে আক্রান্ত হয়ে সমগ্র নিউ ইয়র্কের হাসপাতালগুলিতে ভর্তি ছিলেন 576 জন পেশেন্ট, রোগী, যেটা এর আগের দিন ছিল 586। সেখানেও একটু হ্রাস পেয়েছে সংখ্যা, এবং নিচের সংখ্যাও কমে এসেছে। এর আগের দিন ছিল 13 জন, গতকাল দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য, আমরা 5 জনকে কোভিড-19 আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। আমরা হারিয়েছি তাদের সকলের পরিবারের প্রতি আমাদের অসীম সমবেদনা। আরেকটি জিনিস যেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির মেয়র আজকে স্কুল চ্যান্সেলরকে সাথে নিয়ে আগামী সেপ্টেম্বরে স্কুল খোলার ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তার সেই বর্ণনার ব্যাপারে আমি যতটুকু ফিল করছি, আমাদের শেকাল মামুন ভাই হয়তো বিস্তারিত বলতে পারবেন, আমি একটু সংক্ষেপে জানিয়ে দিই। সেটি হচ্ছে যে 3%-এর নিচে হতে হবে টেস্টিং এর রেজাল্ট, এবং খুবই টেস্টিং এর ব্যবস্থা করা হচ্ছে স্কুলগুলোতে। বাধ্যতামূলক করা আছে, যারা স্কুলে কাজ করছে, শিক্ষক, সাপোর্ট স্টাফ, সবার জন্য টেস্টিং বাধ্যতামূলক এবং বিনামূল্যে। নিউ ইয়র্ক সিটি অবশ্যই টেস্ট বিনামূল্যে আছে, বিনামূল্যে বাধ্যতামূলক করা হচ্ছে। এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের থেকেও কঠিন স্ট্যান্ডার্ড নিউ ইয়র্ক সিটি অবলম্বন করতে যাচ্ছে, যেটা মেয়র আজকে বলেছেন। সেটি হচ্ছে 3%, অর্থাৎ 100 জনের মধ্যে যদি টেস্ট করা হয়, 100 জনকে টেস্ট করা, তার মধ্যে যদি 3 জনকেও সংক্রমিত পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা তারা গ্রহণ করবেন। এবং সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারা মেয়র এবং স্কুল চ্যান্সেলর দুইজনেই বাবা মাকে আশ্বস্ত করেছেন। আবার এটাও বলা হয়েছে, এবং আগেও বলেছি, এখনো বলছি, যে সমস্ত বাবা মা ফিল করছেন নিরাপত্তার ব্যাপারটি, স্বাস্থ্য নিরাপত্তা বিশেষ করে আমি বলছি, তারা কিন্তু তাদের সন্তানদের বাসায় রেখেই এই অনলাইনের মাধ্যমে ক্লাস চালিয়ে যেতে পারেন, সেই অপশনটিও তাদের রয়েছে। এবং আরো বিস্তারিত পরবর্তীতে আমরা শুনবেন। আমি দেখতে পাচ্ছি একজন শিক্ষক এখানে আছেন। আরেকটি জিনিস যেটি হচ্ছে যে আজকে এই স্কুল খোলার সাথে সাথে সম্পূর্ণ আরেকটি তথ্য এটার সাথে সম্পৃক্ত, সেটি হচ্ছে যে টেস্ট করে দেখা যাচ্ছে, রিসার্চ করে পাওয়া গেছে যে কোভিড-19 আমরা এতদিন মনে করতাম যে শিশুরা মোটামুটি ইমিউন, তারা সংক্রমণ করতে পারে না, কিন্তু এখন দেখা যাচ্ছে শিশু কিশোররাও এই করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণের ব্যাপারে বেশ সহায়ক ভূমিকা পালন করতে পারে তারা। এবং সেক্ষেত্রেই শুধু যুক্তরাষ্ট্রে নয়, পৃথিবীর সর্বত্রই এখন স্কুল খোলার ব্যাপার নিয়ে অনেক চিন্তা ভাবনা চলছে, অনেক তথ্য উপাত্ত ঘেটে দেখা হচ্ছে যে কিভাবে স্কুলে ফিরে যাওয়াটাকে নিরাপদ করা যায়। এবং সেই দিক থেকে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার জার্নাল অফ জামা পেডিয়াট্রিকে একটি তথ্য প্রকাশিত হয়েছে। সেই তথ্যে দেখা যাচ্ছে যে আমি যেটা আগেই বলেছি, সেটা হচ্ছে যে শিশুরাও এখন কিন্তু এই কোভিড-19 এর ক্যারিয়ার। অতএব সেক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, এবং আমাদেরকে মোটামুটি এই বিষয়টা একটু ভাবনায় চিন্তা রাখতে হবে যে স্কুল খোলা চালু হলে স্কুলের সন্তানদের পাঠানোর ব্যাপারে। আরেকটি জিনিস হচ্ছে যে আরেকটি তথ্য এই কোভিড-19 এর ব্যাপারে আসছে, সেটি হচ্ছে যে এই এখন মানে বেশিরভাগ আমেরিকানই যারা জুন মাসেও অতটা হতাশ ছিলেন না, তারা এখন মোটামুটি হতাশায় ভুগছেন। এই জন্য যে তারা ভাবছেন যে পরিস্থিতি উন্নতি হচ্ছে না, পরিস্থিতি অবনতি হচ্ছে। যদিও কিছু কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞ মন্তব্য করছেন যে যুক্তরাষ্ট্রে এই করোনা ভাইরাসের সংক্রমণটি একটি ফ্ল্যাটেন্ড অবস্থা, যেটাকে প্ল্যাটিউ বলা হয়, সেটা আছে, কিন্তু মৃতের হার কিন্তু প্রতি মিনিটে একজন করে মারা যাচ্ছেন, কারণ 1400 মিনিট হয়, 1400-এর উপরে চলে যাচ্ছে মৃতের সংখ্যা দৈনিক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি মিনিটেই সমগ্র যুক্তরাষ্ট্রে একজন
মানুষ কোভিড-19 আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। অতএব সেই দিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে আগে 44% একটা হিসাবে দেখা যাচ্ছে তথ্যে, সেটা হচ্ছে 44% বাবা-মা এখন তাদের সন্তানদের স্কুলে পাঠাতে আর আগ্রহী নাই। আর যেটি এর আগেও ছিল 40% মাত্র। অতএব দেখা যাচ্ছে যে অনাগ্রহী, যারা আগ্রহী নন, তাদের সংখ্যা পার্সেন্টেজ ওয়াইজ বেড়ে যাচ্ছে। ওইটাও একটু উদ্বেগজনক তথ্য আমাদের সকলের জন্য। এবং শুধু এই স্কুলে পাঠানোর ক্ষেত্রে নয়, প্রতিটি ক্ষেত্রে এই সার্ভেতে যেটি যাচাই করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে প্রতিটি ক্ষেত্রে, এমনকি বিয়ে কিংবা জন্মদিনের অনুষ্ঠান কিংবা গ্রাজুয়েশন, যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে আমেরিকানদের অনীহা দিন দিনে বেড়ে চলেছে। এবং এটি মোটামুটি অর্থনৈতিক ভাবে হলেও তাদের জন্য মোটামুটি দুশ্চিন্তার কারণ, সামাজিক ভাবে তো দুশ্চিন্তা অবশ্যই আছে, এবং এই সবকিছু কিন্তু একটি মানসিক এফেক্ট আমাদের সকলের উপর আসছে, সেটিও এখন অনেকের বিবেচনায় চলে আসছে। আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যাকসিনের ব্যাপারে আমরা কথা বলছিলাম। ভ্যাকসিনটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সকল আশার প্রতীক। কিন্তু এই কোভিড-19 এর সংক্রমণের ঠেকাতে গিয়ে, প্রতিরোধ করতে গিয়ে আমাদের সকল আশার প্রতীক কিন্তু এই ভ্যাকসিন। এবং পৃথিবীতে, সমগ্র পৃথিবী জুড়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই ভ্যাকসিন তৈরির কাজে অনেকটা অগ্রসর হয়েছে। 4টির মতন প্রতিষ্ঠান মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে ট্রায়াল। এবং আরেকটি সুখবর হচ্ছে আজকে যে যুক্তরাষ্ট্র, ফেডারেল গভর্নমেন্ট, এই শুধু যুক্তরাষ্ট্রের নয়, যুক্তরাষ্ট্রের বাইরেও 2টি কোম্পানিকে, যারা এই ভ্যাকসিন তৈরি করছে, তাদেরকে প্রায় 2.2 বিলিয়ন, মিলিয়ন নয় কিন্তু, $2.2 বিলিয়ন সাহায্য করছে, যে যাতে এই কাজটি ভালোভাবে করতে পারে, ট্রায়ালের কাজটি ভালোভাবে করতে পারে। এখন দেখা যাচ্ছে যে একটি অন্তত ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নেতৃত্ব গ্রহণ করেছে, সেটি হচ্ছে যে এই ভ্যাকসিন তৈরির ব্যাপারটি যুক্তরাষ্ট্র এখন নেতৃত্বে চলে এসেছে, যে কিভাবে এই ভ্যাকসিনকে, কোভিড-19 এর আক্রমণকারী যুক্তরাষ্ট্রের অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এর আগেও আমরা বলেছিলাম যে আমেরিকার 2টি ওষুধ কোম্পানিকে $1.2 বিলিয়ন দেওয়া হয়েছিল, একটি মডার্না আর একটি ফাইজার। একটি ফ্রান্সের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেটি হচ্ছে স্যানোফি। এন্ড গ্রেট ব্রিটেনের যেটিকে দেওয়া হয়েছে আমরা অনেকে জানি, হয়তো বা বাংলাদেশে তাদের নাম শুনেছি, গ্লাক্সো স্মিথ ক্লাইন। এই 2 কোম্পানিকে $2.2 বিলিয়ন যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট দিয়েছে এই ভ্যাকসিনটিকে, যাতে পরীক্ষা ভালোভাবে করা যায়, ট্রায়াল গুলি ভালোভাবে করা যায়, অর্থের অভাবে যাতে ট্রায়াল বাধাপ্রাপ্ত না হয়, সেই জন্য যুক্তরাষ্ট্র হেল্প করছে। এবং সেই বিষয়টি আমরা আশা করছি যে আগামী কয়েক সপ্তাহের ভিতরেই আমরা একটি অত্যন্ত সুখবর শুনতে পারবো ভ্যাকসিনের ব্যাপারে, যেটি আজকে ডক্টর ফাউচিও বলেছেন কংগ্রেসের শুনানি দিতে গিয়ে, যে তিনিও ভ্যাকসিনের ব্যাপারে মোটামুটি আশাবাদী। কারণ তিনি খবর রাখছেন যে ভ্যাকসিনের যে শেষ পর্যায়ে যে ট্রায়ালটি হচ্ছে, বিশেষ করে মডার্না এবং ফাইজারের, সেটি মোটামুটি আশাব্যঞ্জক। এবং তিনি বলেছেন যে এখানে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ এবং যথেষ্ট লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন। তবে আরেকটি কথা, তিনি আজকে মোটামুটি জেরার মুখে পড়েছিলেন যে এই যে আন্দোলনগুলি হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, এই আন্দোলনগুলো করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে কিনা একজন রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যানের বারবার তাকে প্রশ্ন করছিলেন। এবং ডক্টর ফাউচি সেটি এড়িয়ে বলছেন এটি রাজনৈতিক প্রশ্ন, আমি এটির উত্তর দিব না। তবে তিনি যে কথাটি বলেছেন, যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে মাস্ক বিহীন যে কোনো সমাবেশই এই করোনা ভাইরাসের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে সংক্রমণের ক্ষেত্রে। তবে তিনি সরাসরি উল্লেখ করেননি কোনটা ভালো কোনটা খারাপ, আন্দোলনের বিরুদ্ধে তিনি কোনো কথা বলেন। তবে একটি কথা তিনি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সকলকে, যে কোনো ধরনের সমাবেশে যদি সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক ব্যবহার না করা হয়, সেটা ক্ষতির কারণ হতে পারে করোনা ভাইরাসের ক্ষেত্রে। এটি ছিল ডক্টর ফাউচির কথা। একটি হচ্ছে যে আমরা গত কয়েকদিন ধরে শুনেছি যে ফ্লোরিডার কথা। ফ্লোরিডা কিন্তু আবার নির্বাচন, আবার সবার শিরোনামে চলে এসেছে। প্রথম শিরোনামটি হচ্ছে যে আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে 4জন গুরুত্বপূর্ণ ব্যক্তি যুক্তরাষ্ট্রের, ইনক্লুডিং সাবেক প্রেসিডেন্ট ওবামা, যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, সেই হ্যাকের সাথে জড়িত একজন 17 বছরের ফ্লোরিডার তরুণ। এবং তাকে আজকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, আজকে গ্রেফতার করা হয়েছে। এবং 17 বছরের তরুণ এই টুইটারের এই হ্যাকিং এর সাথে জড়িত ছিল, যার সাথে জো বাইডেন এবং এলন মাস্ক, যিনি আপনারা জানেন যে এলন মাস্কের সাথে উনি একটি স্যাটেলাইট কোম্পানির স্পেস এক্স এর প্রধান মালিকও তিনি, তার অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল। এবং শুধু তাই নয়, 130 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, এবং সেই জন্য এই 17 বছর তরুণকে আটক করা হয়েছে আজকে। এবার আসি স্টিমুলাস এবং
প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টের ব্যাপারে, যেটি সকলেরই আগ্রহ এই মুহূর্তে। গতকাল আপনারা শুনেছেন যে আমরা বলার চেষ্টা করেছিলাম যে বৈঠক চলছে, বৈঠকের পরবর্তী খবর আমরা জানাবো যদি, কিন্তু মুদ্রা কথা হচ্ছে বৈঠকে কিছুই হয়নি এবং সিনেটররা যারা যার যার গন্তব্যে চলে গিয়েছেন উইকেন্ড কাটানোর জন্য। এবং আজকে সকালবেলা হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ডেমোক্রেটদের 4টি প্রস্তাব তারা দিয়েছেন এবং একটি প্রস্তাব ছিল অন্তত 1 সপ্তাহ সিনেট পরবর্তী আসরে না বসা পর্যন্ত এই $600 অতিরিক্ত প্যান্ডেমিকটা যাতে কন্টিনিউ করা যায় সেই ধরনের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ডেমোক্রেটিক সিনেটর যিনি মাইনরিটি দলের নেতা নিউ ইয়র্কের সিনেটর সুমার সেটি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন এটি একটি ব্লাফ, অতএব সেই জন্য তিনি করেননি। অতএব এই সপ্তাহে কেউ $600 প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট হিসেবে যেটি পেতেন অতিরিক্ত তা পাবেন না, তবে নিয়মিত আনএমপ্লয়মেন্ট কিন্তু পাবেন যদি তারা সার্টিফাই করেন। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তাদেরকে প্রতিদিন প্রতি রোববারে যেভাবে তারা সার্টিফাই করেন সেভাবে সার্টিফাই করতে হবে। অতিরিক্ত $600 এখন আসবে না, যদি সিদ্ধান্ত হয় কংগ্রেসে কোনো না কোনো অ্যামাউন্ট 600 হতে পারে, 400 হতে পারে, 500 হতে পারে, 300, 200 যেটাই হোক, আর সেটি পরবর্তীতে আবার দেওয়া হবে। তবে সিনেটের আজকে মার্ক মিডোজ হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ আরো একটি কথা বলেছেন যে ডেমোক্রেটরা এই বিষয়টা নিয়ে রাজনীতি করছে। প্রেসিডেন্ট ট্রাম্প খুবই আগ্রহী এই $1200 স্টিমুলাস চেকটি যত দ্রুত পাঠানো যায় এবং $600 না হলেও আনএমপ্লয়মেন্ট হিসাবে যাতে সাহায্য করা যায় আমেরিকান ফ্যামিলিগুলোকে সেই চেষ্টা করছেন, কিন্তু $600 ব্যাপারে তারা কোনো কমিট করছেন না। তারা বলছেন একটা অ্যামাউন্ট, কিন্তু সেটা তারা বলছেন না। অর্থাৎ দেখা যাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট এবং স্টিমুলাসের ব্যাপারটি শেষ পর্যন্ত রাজনীতিতে ঢুকে পড়েছে এবং এই রাজনীতির কবে অবসান হবে এই মুহূর্তে সেটা বলা মুশকিল। তবে যেহেতু চাপ রয়েছে আমেরিকার মানুষের কংগ্রেসম্যানদের উপরে, সিনেটরদের উপরে, তাহলে আশা করা যায় আগামী সপ্তাহে হয়তোবা আমরা একটি সুখবর পেতে পারবো। আরেকটি শেষ খবর যেটি দিচ্ছি সেটি হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার নাগরিকদের তাদের দেশে যাওয়ার যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটি আরো 1 মাস এবং এটি এই দ্বিতীয় কারণ, অর্থাৎ আমেরিকান নাগরিকরা ইউরোপে যেতে বাধাপ্রাপ্ত হবেন এই কোভিড-19 এর কারণে। আর ইমিগ্রেশনের ব্যাপারে যে কথাটি বলেছিলাম পাবলিক চার্জ, যেটা গতকালই আমরা খবরে বলেছি, পাবলিক চার্জে নিউ ইয়র্কের একজন ফেডারেল জাজ পাবলিক চার্জের কার্যক্রম স্থগিত করেছেন, বাতিল করেননি। কথাটি আবার বলছি, স্থগিত করেছেন আর শুধুমাত্র প্যান্ডেমিকের কারণে, এবং এটি একটি ওয়েভার সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তবে এটি কিভাবে এফেক্টিভ হবে, কিভাবে এটাকে কার্যকর করা হবে সেই ব্যাপারে ইউএসসিআইএস এখনো কোনো ঘোষণা দেয়নি। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই বছরের ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে যে পাবলিক চার্জ কার্যকর করা হয়েছে সেটি কিন্তু এই বছরের ফেব্রুয়ারি থেকে এফেক্টিভ হচ্ছে। অর্থাৎ পাবলিক চার্জে এর আগে কেউ যদি ফেডারেল সুবিধা নিয়ে থাকেন, মেডিকেড কিংবা ফেব্রুয়ারি 20 এর আগে যদি নিয়ে থাকেন, সেটি কিন্তু এফেক্টিভ হচ্ছে না, ফেব্রুয়ারি 20 থেকে এটি এফেক্টিভ হচ্ছে। অতএব এটিও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার মাথায় রাখার জন্য। আর আর যেটা ডাকার ব্যাপারে যেটাও বলেছি যে এই ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টকে নিয়মকে পাশ কাটিয়ে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভেল যারা ওয়ার্ক পারমিট নিতেন তাদের ওয়ার্ক পারমিট রিনিউ করছেন না, নতুন কোনো আবেদনপত্র তারা নিচ্ছেন না। এই হচ্ছে মোটামুটি আপাতত, পরবর্তীতে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান। জনাব নাজমুল হাসান, আজকে যে ঈদ উদযাপন হলো, ঈদ উদযাপন কি সিটি বা স্টেটের যে গাইডলাইন, এই গাইডলাইন কি ফলো করা হয়েছে বলে আপনি মনে করেন? যে ছবিগুলো ফেসবুকে দেখেছি এবং অনেকের বাসায় যেভাবে কোনো মাস্ক ছাড়া 20-25 জন গাদাগাদি করে বসে খাওয়া দাওয়া করছেন যা দেখেছি, তাতে কিন্তু আমার মনে হয় না আজকে খুব একটা কেউ এই বিষয়টা মাথায় রেখেছেন। আর তবে কোলাকুলি হয়নি সেটার কোনো ছবি দেখিনি। বিভিন্ন জায়গায় মাস্ক দেখেছি আমি। আর তবে বাসার যে পার্টিগুলো হয়েছে যেগুলি ফেসবুকে এসেছে, কারণ সবার বাসা যাওয়া তো সম্ভব না, কিন্তু যে ফেসবুকে যে ছবিগুলো আমি দেখেছি সেটা মোটামুটি উদ্বেগজনক। থ্যাংক ইউ। আমরা আসবো ডক্টর মুজিবুর রহমান মজুমদার এবং শেখ আল মামুন আপনাদের কাছে। আমরা একটা ছোট্ট বিরতির পর জাস্ট 1 মিনিট দেন আমরা ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনার কাছে আসবো এবং শেখ আল মামুন। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো, আমাদের সাথেই থাকুন।
আমাদের শহরকে সুস্থ রাখতে গেলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। সেজন্য আপনার কোনো ভয় ছাড়া পরিচর্যা এবং সহায়তা খোঁজার অধিকার আছে। সকল নিউ ইয়র্কবাসীর স্বাস্থ্য পরিচর্যা এবং সামাজিক পরিষেবা প্রাপ্ত হতে পারেন অভিবাসন স্থিতি, অর্থ পরিশোধের ক্ষমতা অথবা কর্মসংস্থানের স্থিতি নির্বিশেষে। nyc.government/immigrants-এ গিয়ে আরও জানুন। বিনামূল্যে এবং গোপনীয় অভিবাসন সংক্রান্ত সাহায্যের সংযোগের জন্য অ্যাকশন NYC-কে কল করুন 1800-354-0365 নম্বরে। Hey, New York, the 2020 census is here, and it is a fierce competition for resources, including funding for schools and senior centers, roads and bridges and representation, and so much more. But our track record hasn't been the greatest in this fight. In 2010, only 62% of New Yorkers self-responded to the census. That's not good enough for New York. For every one of us that wasn't counted, funding for our communities went to other states and cities. So this year, let's stand up for what is rightfully ours. So who counts in a census? Everyone counts. That means newborns, and that means seniors, citizens and non-citizens, owners and renters, those of us who are on the lease and those of us who are not on the lease, and everyone in between. If you live in New York City, you're a New Yorker and you need to be counted. All it takes is answering 10 simple questions in less than 10 minutes to decide the next 10 years of New York City. New York City, let's make it count. Fill out the census now at my2020census.gov. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আজকের বিভিন্ন প্রসঙ্গ এবং সমসাময়িক ইস্যু। এখন আমরা আলোচনা করব করোনা সিচুয়েশন। আগামীতে আবার করোনা আসতে পারে, এ নিয়ে সবাই উদ্বিগ্ন এবং আশঙ্কা প্রকাশ করছেন। বাট অনেকেই জানেন না যে এই করোনার প্রকৃতি কী হতে পারে, কারণ এটি অত্যন্ত নটোরিয়াস একটি ভাইরাস। একটি নতুন ধরনে বা নতুন রূপেও এটি আসতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। এই বিষয়টি আমরা এখন আলোচনা করব। এবং আরেকটি বিষয় আমরা সবাইকে সতর্ক করে দিতে চাই যে আগে বলা হচ্ছিল যে বয়স্ক এবং যাদের প্রি এক্সিস্টিং কন্ডিশন আছে তারাই বেশি আক্রান্ত হচ্ছেন করোনাতে, কিন্তু ইদানিং যে স্ট্যাটিস্টিক বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে তরুণরাই বেশি আক্রান্ত হচ্ছেন। এই জন্য আমরা বলবো যে এই বিষয়গুলো জানা দরকার, এবং এই জন্য আমরা আজকে আলোচনা করছি ডক্টর মুজিবুর রহমান মজুমদারের সাথে বিষয়টি নিয়ে। ডক্টর মজুমদার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে, আপনার দর্শকদেরকে ঈদ মোবারক। জি, তো আমরা প্রথমেই আলোচনা করতে চাই যে সবাই বলছেন যে করোনা ভাইরাস আবার আসতে পারে, যে কোনো সময় আবার আক্রান্ত হতে পারে অনেকেই। এবং এটার তো যে ধরেন প্রথমে যে শেপে আসছিল সর্দি জ্বরের মতো, অথবা গায়ে ব্যথা, গলা ব্যথা, তারপরে আপনার লাং ইনফেকশন, নিউমোনিয়া, তারপরে আপনার ভেন্টিলেশন এবং আলটিমেটলি ডেড। এখন অনেকেই মনে করছেন যে এটা যে কোনো সময় যে কোনোভাবে চেঞ্জ করতে পারে, ব্লাড ক্লট হয়ে যায়, হার্টে প্রবলেম করতে পারে, আপনার দেখা যায় কোনো কোনো সময় অনেকের স্ট্রোক করতেছে। সো বিভিন্ন শেপে এই রোগটি আসতে পারে। আপনাদের মানে আইডিয়া কি আগামীতে কোন রূপে এই রোগটি আসতে পারে বলে মনে হয়? এই ভাইরাসটা আপনারা যেটা জানেন, যেটা নোভেল ভাইরাস এবং এটা বহুরূপী। আপনার ভাইরাসটাকে এই ধরনের ভাইরাস খুব কম আমরা আমাদের মেডিকেল হিস্ট্রিতে দেখেছি। এই মুহূর্তে এটা প্যান্ডেমিক মানে বিশ্বজুড়ে প্রচুর রাষ্ট্র, অল দ্য কন্টিনেন্ট, সমস্ত কন্টিনেন্টের মধ্যে এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে। আমরা যদি বিগত প্যান্ডেমিকগুলোকে আমরা যদি রিসার্চ করে দেখি, আমরা দেখব যে যখন একটা ভাইরাস একটা ইনফেকশন ছড়ায় দেয় মাল্টিপল কন্টিনেন্টে, অনেক দেশে, লোকজন সতর্ক হয়, তারা আস্তে আস্তে এটাকে কন্ট্রোলে নিয়ে আসে। কিন্তু পরবর্তীতে আবার এই সতর্কতার যে বেস্টনি সেটা যখন কমে যায় বা লোকজন যখন অ্যাকাস্টম হয়ে যায়, আর সতর্ক থাকে না, যেমন আজকে নাজমুল একটু আগে বললেন যে ঈদের প্রোগ্রামে মানুষকে দেখছেন 25 জন 20 জন করে বাসায় বাসায় দাওয়াত খাচ্ছেন। এই ধরনের যদি জিনিস হয় তখন দেখা যাবে হঠাৎ করে আবার এই প্যান্ডেমিকটা বেড়ে গেছে। আপনি যে লাস্ট প্যান্ডেমিকটা দেখেন 100 বছর আগে, যেটা আমরা বলি স্প্যানিশ ফ্লু, সেটাকে যদি আপনি পরিচালনা করে দেখেন, আপনি দেখবেন এটাতে 3টা ওয়েভ ছিল। প্রথম ওয়েভ, তারপরে ওয়েভটা অনেক বড় ওয়েভ ছিল, আর তারপরে ছোট একটা থার্ড ওয়েভ ছিল। তো প্রথম ওয়েভটা যখন শুরু হয়
তখন স্যান ফ্রান্সিসকো দ্য ফার্স্ট সিটি যারা সবচেয়ে ড্রাস্টিক স্টেপ নিয়েছিল ওই সময় টু প্রিভেন্ট টু কন্ট্রোল এই প্যান্ডেমিক এই ভাইরাস ইনফেকশনটা, এবং স্যান ফ্রান্সিসকো ওয়াজ ভেরি সাকসেসফুল হয়েছিল ইনিশিয়ালি। এই সাকসেসের কারণে তাদের মধ্যে একটা কমপ্লেসেন্সি ডেভেলপ করে, তাদের লোকজন ধরে নেয় তাদের আর কিছু হবে না, এবং ওই যে গার্ডটা তারা ছিল এটা নামিয়ে দেয়, এবং তাদের সাথে সাথে পৃথিবীর অন্যান্য দেশের এই গার্ডটা নেমে যায়, যার ফলে সেকেন্ড ওয়েভটা ছিল প্রচন্ড মারাত্মক। এখন আমরা যা দেখতে পাচ্ছি আমেরিকাতে খুব দুঃখজনকভাবে এই জিনিসটাকে যেহেতু পলিটিক্যালাইজ করে ফেলা হচ্ছে, এইখানে এখনো এই প্যান্ডেমিকের প্রথম ওয়েভই দ্বন্দ্ব চলছে যে আমরা যেসব হেলথ স্পেশালিস্ট ডক্টর ফচি এবং অন্যান্য যারা বলছেন বারবার যে কি কি আমাদের করতে হবে, কিভাবে ডিস্টেন্স মেনটেন করতে হবে, কিভাবে হাত ধুতে হবে, কিভাবে মাস্ক পরে থাকতে হবে, এগুলো সব বলার পরেও পাশাপাশি একটা কাউন্টার কারেন্ট চলছে এই দেশে, এবং আনফরচুনেটলি একদম টপ থেকে এটা চলছে। তার ফলে হচ্ছে কি যে লোকদের মধ্যে কিছু লোক কোনো কিছু এগুলো মানতেছে না, এবং আস্তে আস্তে যেটা আপনি বলতেছিলেন এখনই যে বলা হতো যে এটা ওল্ডার জেনারেশনের মধ্যে হচ্ছে, ইয়াংদের মধ্যে হচ্ছে না, তার ফলে ইয়াংরা এই জিনিসগুলো মানেনি, না মানাতে এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে বেশি হচ্ছে। এই দুই একদিন আগে আপনি খবরে পেয়েছেন যে বলা হচ্ছিল যে চিলড্রেনরা ইমিউন, বাচ্চাদের কিছু হবে না, কিন্তু স্টাডি করে দেখা যাচ্ছে যে বাচ্চাদের এখন হচ্ছে। হ্যাঁ, মৃত্যু হার হয়তো তাদের বুড়োদের মতো হবে না, যেহেতু তারা ইমিউনোলজিক্যালি ফিজিওলজিক্যালি তারা মোর স্ট্রং, তাদের অন্যান্য ডিজিজ কম, কিন্তু তাদেরও মৃত্যু হবে, সংখ্যা হয়তো কম হবে কিন্তু তাদের মৃত্যু, কিন্তু তারা আবার সংক্রমণ করবে, তারা আবার এই ডিজিজটা তাদের বয়স্ক প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট তাদের কাছে দিতে পারে। তো দুঃখজনক হলো কিভাবে আমেরিকা এটাকে ফেস করতেছে রাজনৈতিকভাবে এবং পলিটিক্যাল এবং সোশিও ইকোনমিক্যালি কিভাবে এটাকে ফেস করতেছে। এই জায়গাটাতে আমার মনে হয় যদিও আমেরিকা সবচেয়ে শক্তিশালী দেশ এবং হেলথ সেক্টরে সবচেয়ে বেশি খরচ করে থাকে, আমার মনে হয় এখানে প্রচন্ড দুর্বলতা আছে, কোনো ডাইরেকশন নাই, কোনো প্ল্যান নাই, না ফলে আমার ভয় যে সেকেন্ড ওয়েভটা হয়তো একটা মারাত্মক আরো বড় ওয়েভ হবে। আপনি যদি আজকে খবরে দেখেন ভিয়েতনামে গত 90 দিন কোনো কেস ছিল না, কোনো রকম কেস ছিল না। গতকাল তারা গত সপ্তাহে একটা কেস তারা পেয়েছে, এবং তাদের হেলথ ডিপার্টমেন্ট তাদের হোল কান্ট্রি এতটা কনসার্ন হয়ে গেছে, সাথে সাথে তারা ট্রেসিং করছে, কন্ট্যাক্ট ট্রেসিং করে আরো 18 জনকে পেয়েছে এবং তাদের কোয়ারেন্টাইন করে ফেলছে সাথে সাথে পুরো গভর্নমেন্ট থেকে। তো তারা একটা কেস থেকে পুরো দেশে তারা ড্রাস্টিক অ্যাকশন নিচ্ছে যাতে করে জিনিসটা না বাড়ে। তো ভিয়েতনাম মতো একটা ছোট দেশ, ইকোনমিক্যালি আমেরিকার কাছে ধারে নাই, তারপরে তারা এই জিনিসগুলো করতে পারে যেহেতু দে হ্যাভ দ্য পলিটিক্যাল উইল, দে ওয়ান্ট টু ফলো দ্য সায়েন্স। আর আমাদের এখানে হয়ে গেছে যে এই জিনিসটা করছে না করাতে আমার ভয় যে সেকেন্ড ওয়েভটা হয়তো আরো মারাত্মক হবে। তবে এটা স্টেট বাই স্টেট ভ্যারি করতে পারে, যেমন ধরেন আমি মনে করি যে নিউ ইয়র্ক স্টেটে হয়তো এবং আরো কিছু নর্থ ইস্টের কিছু স্টেটে হয়তো কম হবে কম্পেয়ার টু সাউথের এবং মিড ওয়েস্টের স্টেটে, যেখানে অনেক লোক এটার বিরোধিতা করে। আপনি যদি একটু আগে বললেন, নাজমুল ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে আজকে নিউ ইয়র্ক সিটিতে 1% এসে পড়ছে আপনার ডায়াগনস্টিক রেট, এবং মৃত্যু হারও কমে গেছে। তবে আমি ব্রুটেল হসপিটালে কাজ করি, ক্রিটিক্যাল কেয়ার ইন্টেন্সিভ কেয়ারে এবং পালমোনারি মেডিসিনে কাজ করি। আমি আপনাকে এইটুকু বলতে পারি আমরা এখনো প্রতিদিনে 1-2টা কেস পাই। আমরা আগের মতো হয়তো আসে না, কিন্তু এখনো কিন্তু আমরা পাচ্ছি। আর প্রেজেন্টেশন যেটা আপনি একটু আগে বললেন তার ভাই, যে প্রথম দিকে আমরা মনে করতাম গলা ব্যথা, সর্দি, কাশি হবে, এখন আমরা দেখছি স্ট্রোক হচ্ছে। আসলে কিন্তু ওই সময় আমরা দেখছি, ওই সময়ও স্ট্রোক দেখছি, ওই সময় হার্ট অ্যাটাকে অনেক লোক মারা গেছে, কিন্তু আমরা তখন বুঝতে পারি না এটা কি করোনা ভাইরাস থেকে হচ্ছে কিনা। কারণ পরবর্তী যখন আমরা টেস্ট করে দেখছি হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পরে বা স্ট্রোকে মারা যাওয়ার পরে বা পালমোনারি এম্বোলিজমে মারা যাওয়ার পরে টেস্ট করে দেখি যে তাদের করোনা ভাইরাস আছে। তো এইটার প্রেজেন্টেশনটা ভ্যারিড। একটা লোক নানা সিমটম নিয়ে আসতে পারে। এটা এই ভাইরাসের সিমটমের করে স্পেসিফিক কোনো নাই যে জ্বর হতে হবে, গলা ব্যথা করতে হবে, কাশি হতে হবে, নট নেসেসারিলি। আমার কাছে পেশেন্ট আছে ডায়াবেটিস, নতুন নিয়ন্সে ডায়াবেটিস বলে আমরা, নতুন ডায়াবেটিস তাদের করোনা নিয়ে আসছে। সুতরাং এটা নানাভাবে নানা উপসর্গ নিয়ে আসতেছে। এই জন্য আমরা এখন করি কি হসপিটালে যে কোনো পেশেন্ট আসলেই একদম ক্লিয়ার কাট যদি ডায়াগনোসিস না থাকে আমরা অ্যাভারেজে প্রত্যেককে আমরা করোনা ভাইরাস স্ক্রিন করতেছি ইমার্জেন্সি রুম থেকে, মাস্ট হয়ে গেছে আমাদের জন্য। এবং আমরা দেখতেছি প্রতিদিনই একটা দুটো করে পাচ্ছি, বাট নট লাইক ইউজ টু বি। তবে
যেহেতু শীত আসতেছে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে ফল হবে, মানুষের বাইরে যাওয়া কমে যাবে, গ্যাদারিং আরো ঘরের ভিতরে আরো বেশি হবে। আর যদি স্কুল শুরু হয়, কলেজ শুরু হয়, নানা ধরনের বিজনেসগুলো খুলে যেখানে মানুষের কনসেন্ট্রেশন বাড়বে, আমার ভয় হচ্ছে যে হয়তো আমাদের একটা সেকেন্ড ওয়েভ হবে এবং সেকেন্ড ওয়েভটা হয়তো ফার্স্ট ওয়েভ থেকে আরো বেশি মারাত্মক আকার ধারণ করতে পারে। থ্যাংক ইউ ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আপনাকে আমরা আবার আসবো আপনার কাছে। আমরা যাচ্ছি ডক্টর জনাব শেখ আল মামুন আপনার কাছে, যে আপনি জানেন যে আজকে নিউ ইয়র্ক সিটি চ্যান্সেলর এবং মেয়র দুজনে স্কুল খোলার ব্যাপারে কথা বলেছেন এবং স্কুলের ক্লাস এবং এই অভিভাবকদের মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করছে ওয়েদার তারা বাচ্চাদেরকে স্কুলে দিবেন কিনা। মেয়র এবং চ্যান্সেলর যে আউটলাইনটি দিয়েছেন এটি কি একটু ব্যাখ্যা করবেন? থ্যাংক ইউ সবাইকে, ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মামা স্টুডিওর পক্ষ থেকে। এবং আমি এখানে হয়তো 16 ইয়ার্স টিচিং করছি হাই স্কুলে, বাট হ্যাঁ, মেয়র যেটা বলছে যে একই ক্লাসরুমে যদি দুইজন যদি ইনফেক্টেড হয় তখন দে উইল শাট ডাউন দ্য ক্লাস ফর 14 ডেজ। কিন্তু দুইজন যদি বিভিন্ন ক্লাসরুমে হয় বা দুইজনের বেশি হয় তখন তারা পুরো স্কুলটা শাট ডাউন করে দেবে। সো ইট ইজ লিটল কনফিউজিং হিয়ার। যে দুজন বাচ্চা ইনফেক্টেড হবে একই ক্লাসে হোক বা অন্য ক্লাসে হোক, দে ডেফিনেটলি গোনা গো টু ডিফারেন্ট ক্লাস। এখানে হয়তো আপনারা জানেন যে এখানকার স্কুল সিস্টেমটা, যেমন বাংলাদেশে একই ক্লাসে সবাই বসে থাকে, টিচাররা যায়। এখানে কিন্তু স্টুডেন্টরা ক্লাস থেকে ক্লাসে যায়। আমার ম্যাথ ক্লাসে আসে, সায়েন্স ক্লাসে যাবে, হিস্ট্রি ক্লাসে যাবে, ইংলিশ ক্লাসে যাবে। সো যখন একটা বাচ্চা ইনফেক্টেড হয়ে যাবে তখন কিন্তু হি অর শি ইজ গোনা স্প্রেড অল ওভার দ্য স্কুল বিফোর ইভেন উই ফাইন্ড অর ফিগার ইট আউট হি অর শি ইজ infected with the COVID-19. So I don't know. I mean, it's a little confusing at this point. What's going to happen? Even though our mayor says it has to be below 3%. Right now, we have 1% infection rate, or 1% people are getting infected. So it's going to be really difficult situation in coming year. Coming from September, October is going to be a very chaotic situation, I feel. থ্যাংক ইউ। রায়ান ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারি। ঈদ মোবারক। ওকে, সো ঈদ মোবারক। আপনি তো শুনেছেন পুরো ঘটনাটা, আপনার কি মনে হয়? সো আমি থিঙ্ক করি যে যদি প্ল্যানটার কাছে যদি রিড করেন তাহলে দেখানো যায় যে কনফার্মড কেসেসের জন্য একটা ক্লাসরুমস ক্লোজ করবে। যদি মোর দেন যদি 2 কেসেস আছে তাহলে স্কুলটা ক্লোজ করতে পারে, পুরো স্কুলটা ক্লোজ করতে পারে, স্পেশালি যদি ডিফারেন্ট ক্লাসরুমস এর মধ্যে। In other words, যদি probability-টা increased spreading এর জন্য বলেন students যায় from other classrooms to homeroom and then to their lockers আর তারপরে to gym, so অনেক different locations এর মধ্যে তো থাকবে, so this only increases chances of COVID spreading. So যত বেশি আমি নোটিস করছি প্ল্যানের মধ্যে ambiguity থাকে, in other words একটা লিঙ্ক ডিটারমিন্ড হইতে পারে না, তখন স্কুলটা সবচেয়ে drastic action নেয়, which means that ওরা পুরো স্কুলটা ক্লোজ করে for 2 weeks. So আমি think করি at least এটা একটু comforting যে in the face of ambiguity, যখন in the face of uncertainty আমরা সবচেয়ে drastic actionটা নিতেছি। So আমি think করি এটা ভালো একটা জিনিস, কিন্তু still আমি share করি same sentiment as সব প্যারেন্টসরা যারা ফিল করে ওদের বাচ্চাদেরকে এখন স্কুলের মধ্যে পাঠানো ফলের মধ্যে সেপ্টেম্বর 10th আর ওটার পরে ঠিক হবে না আসলে। থ্যাংক ইউ। বেস্ট যদি আমরা সেফ থাকি। আর একটা জিনিস আমরা মেক শিওর করতে পারি হলো যে সব প্যারেন্টসরা মেক শিওর করতে পারবে যে ওদের টিচার্সরা প্রপার অনলাইন ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করতেছে। ইন আদার ওয়ার্ডস, ইভেন যদি আমরা চুজ করি না স্কুল অ্যাটেন্ড করতে, আমরা বাসা থেকে করতে চাই, যে লেকচারসগুলো রেকর্ডেড হইতেছে অনলাইন, যে সব অ্যাসাইনমেন্টস প্রপারলি ডিস্ট্রিবিউটেড হইতেছে আর গ্রেডেড হইতেছে, আমি থিঙ্ক করি এই টাইপ অফ ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে ইন প্লেস তাহলে আমাদের এডুকেশনটা কম্প্রোমাইজড হবে না। যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের এডুকেশন যে কম্প্রোমাইজ করতেছি না। নিউ ইয়র্ক সিটির মধ্যে তো সবচেয়ে কঠিন অবস্থা, এই জন্য আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের ইনইকুয়ালিটি তৈরি হইতেছে না বিটুইন বিগ সিটিজ আর আদার প্লেসেস ইন দ্য ইউএস, রাইট? যে যদি আমরা ক্লোজ করতেছি আমাদের স্কুলস বাট আদার প্লেসেস আরন্ট, ওদের ক্লাব অ্যাক্টিভিটিস এখনো রান হইতেছে, ওদের এক্সট্রা কারিকুলার্স আর এভরিথিং, ওদের সব রিসোর্সেস এখন আছে। সো উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই আর নট কম্প্রোমাইজিং আওয়ার এডুকেশন। আমি এই বিষয়টি আলোচনা করব আমাদের পুরো প্যানেলের সাথে। ডক্টর মজুমদার, আপনিও যোগদান করবেন। আমি প্রথমে যাই নাজমুল হাসান আপনার কাছে, যে বর্তমানে যে ডিস্টেন্স লার্নিং যেটা শুরু হয়েছে বিকজ অফ দি COVID-19,
বাচ্চারা বাসায় থাকছে, পড়ছে, এটার মানে এটা তো মনে করা হচ্ছিল যে এটা শর্ট একটা প্ল্যান, কিন্তু এখন মনে হচ্ছে এটা একটা লং প্ল্যানের শিকার হয়ে গিয়েছি আমরা। এবং শিশুরা এই যে সারাদিন ঘরে বসা, সারাদিন ল্যাপটপ হাতে অথবা তার গেম হাতে, আগের যে ক্লাসের যে এডুকেশন এবং তার পর্যবেক্ষণ এবং ক্লাসের কাজ, এক্ষেত্রে আপনারা কি মনে করেন না যে আগামীর এই প্রজন্মের যারা স্কুলের স্টুডেন্ট, যারা এই ডিস্টেন্স লার্নিংয়ে পড়ছে, কোয়ালিটি অফ দি এডুকেশন এটা কেমন হবে বলে মনে হয় আপনার? আমি সবার কাছে আসবো, নাজমুল হাসানের কাছে প্রথমে যাচ্ছি। থ্যাংক ইউ। একাডেমিক এডুকেশনে তো অনেক ধরনের সাইকেল থাকে। আমি যেটা মনে করি যে এই প্যান্ডেমিকের সিচুয়েশনে দ্যাট ইজ আমাদের যেটা বেস্ট অল্টারনেটিভ ডিপেন্ডিং অন দি সার্কামস্টেন্স। No, I'm talking about the quality of the education. পরিবেশ যে পারিপার্শ্বিকতা, সেটা আমাদেরকে কনসিডার করতে হবে বেশি সবার আগে। এখন আমরা যদি মনে করি যে ডিস্টেন্স লার্নিংটা আমাদের 100% এডুকেশন, কোনো কিছুই 100% এডুকেশন দেয় না, মানে স্কুল সেট আপেই যে সবসময় 100% এডুকেশন পায় সেটাও ঠিক না। কথা হচ্ছে যে এটা এই প্যান্ডেমিকের কারণে আমাদেরকে একটা অল্টারনেটিভ বেছে নিতে হচ্ছে। এখন কোন অল্টারনেটিভটা আমাদের জন্য বেটার সেটা হচ্ছে ডিপেন্ড করে কোন সার্কামস্টেন্স আপনি সেটা বাঁচতেছেন। এখন আমি যেটা মনে করি যে শিক্ষক মামুন ভাই বলতে পারবেন ভালো করে যে তাদেরকেও নতুন করে অ্যাডাপ্ট করতে হচ্ছে ডিস্টেন্স লার্নিংটা, এবং হুইচ ইজ অলসো যে শিক্ষকরাও শিখছে, তারা যারা শিখাচ্ছে তারাও শিখছে। সো এটা দুইজনের জন্যই একটা লার্নিং প্রসেস, এবং এই সার্কামস্টেন্সেস থেকে যেটা আমাদের বেস্ট অল্টারনেটিভ টাইম টেস্টেড, আমি মনে করি সেটাই আমাদের গ্রহণযোগ্য হবে। তবে আমি কোনোটাকেই মানে অগ্রাধিকারও দিতে চাই না, নাকচও করতে চাই না। সিচুয়েশন আমাদেরকে বাধ্য করে অনেক সময় অনেক কিছু করতে, যেমন এবার ঈদে আমরা কোরবানি করতে, আর কোরবানির সময় আমরা কোলাকুলি করতে পারছি না, নামাজ পড়তেছি 6 ফুট ডিস্টেন্সে থেকে, কোলাকুলি করতে পারছি না। তো এটাও একটা সার্কামস্টেন্সেস আমাদেরকে। তো এই সার্কামস্টেন্স গুলো আমাদের আসবে ভবিষ্যতে, কোভিডের ক্ষেত্রে আরো অনেক সার্কামস্টেন্সেস আমাদেরকে ফেস করতে হইতে পারে। এখন দেখুন ম্যানাডনে আসি, গতকালকে আমি একটা খবর পড়লাম, ম্যানাডনে 1/3 অফিস স্পেস এখন এমটি হয়ে যাচ্ছে। যেখানে ভাড়া আগে ছিল 300-400 স্কোয়ার ফুট, সেখানে $100 চলে এসেছে, অনেক জায়গায় $75 চলে এসেছে, বিকজ অফিস স্পেস আর নট নিডেড। গুগল বলছে তাদের সকল স্টাফকে আরো এই প্যান্ডেমিকের সময় পুরো বছর তারা বাসাতে কাজ করতে দিল। সো সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, আমরা কত দ্রুত অ্যাডাপ্ট করতে পারি সেইভাবে নির্ভর করে আমরা এই কোয়ালিটিটাকে কতটা অ্যাবজর্ব করতে পারছি। থ্যাংক ইউ। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনি কি মনে করেন যে কোয়ালিটি অফ দি এডুকেশন, আপনি তো মেডিকেল ডক্টর, বাট আপনার মনে করেন হাউ আর মেডিকেল স্টুডেন্ট, দে আর অলসো নট অ্যাটেন্ডিং দ্য ক্লাস, ডিস্টেন্স ক্লাস, আপনি ওইখানের কি অবস্থা? থ্যাংক ইউ আপনার এই প্রশ্নের জন্য। আপনার স্কুল বা কলেজে ডিস্টেন্স লার্নিং কিন্তু আজকে নতুন কিছু না, অনেকদিন থেকে এটা শুরু হয়েছে, ইভেন কোভিড আগে হয়েছে। কিছু কিছু ইউনিভার্সিটি কোর্স আছে, মাস্টার্স কোর্স আছে যেগুলো ডিস্টেন্স লার্নিং এ হয়। তো কিছু কিছু লার্নিং জিনিস আছে যেগুলো আপনি হয়তো ডিস্টেন্স লার্নিং এ করতে পারেন, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো প্র্যাকটিক্যাল লাগে, হাতে নাতে করতে হয়, সেই জায়গাটায় এখানে একটা অ্যাবসেন্ট হবে। তবে সবচেয়ে বড় জিনিস হলো স্কুল কলেজ শুধু ওই বই পড়ালেখা আর টার্ম পেপার সাবমিট করাই নয়, ইট অলসো হেল্পস টু ডেভেলপ সোশ্যাল স্কিল। সোশ্যাল স্কিল যেটা, সেটা মিসিং হয়ে যাবে। আপনার হয়তো একটা ছেলে বা একটা মেয়ে যান, আপনি যদি চিন্তা করে দেখেন, অনেকেই কিন্তু হোম এডুকেশন করায়। তো হোম এডুকেশনের বাচ্চারা কিন্তু হয়তো খুব ভালো পড়ালেখা করে, হয়তো মার্কস খুব ভালো পায়, কিন্তু তাদের যে সোশ্যাল স্কিলগুলো ডেভেলপ করার কথা, সেই স্কিলগুলো ভাবে ডেভেলপ করে না। একইভাবে আপনি যদি মেডিসিনের কথাই চিন্তা করেন, মেডিসিনে যদি ডিস্টেন্স লার্নিং করান, তাহলে এই যে স্টুডেন্টরা যে একটা পেশেন্টের সাথে ডিল করতে হয়, বা পেশেন্টের ফ্যামিলির সাথে ডিল করতে হয়, বা নার্সের সাথে ডিল করতে, এই স্কিলটা ডেভেলপ করবে না। তারা যদি গ্র্যাজুয়েট হয়ে আসে, তারা এমন একটা জায়গায় এসে পৌঁছবে যখন তাদের ওই স্কিলটাই নাই, এবং কনফ্লিক্ট রেজুলেশন কিভাবে করতে সেটা জানবে না, এবং প্রবলেম আরো বেশি ফেস করবে। তারা হয়তো মেডিসিন বুক হয়তো মুখস্থ করে আসবে, কিন্তু ওই স্কিলটা পুয়ার হওয়ার কারণে আপনার ডেলিভারি অফ দ্য মেডিসিন উইল বি কম্প্রোমাইজ। তো এই জন্য মানে স্কুল আর কলেজ আর এগুলো তার এমনি হয়নি, যারা হাজার হাজার বছর ধরে যারা এগুলো ডেভেলপ করছে, এই কারণে ডেভেলপ করছে যে you need all those skills together to make a reasonably good citizen of a country. এবং ওই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু জিনিস মিসিং হবে, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট ঠিকভাবে হবে না, সোশ্যাল স্কিল ঠিকভাবে হবে না, ওগুলোকে ম্যাচ করে
ডেভেলপ করা, এটা যারা ফিউচার এডুকেশন নিয়ে চিন্তা করেন এবং কোভিড সিচুয়েশনের মতো আরো এই ধরনের সিচুয়েশনে যারা এগুলোকে অ্যাড্রেস করবেন, তাদের হয়তো কিছু একটা করে আসতে হবে, যেখানে হয়তো একটা পার্ট সোশ্যালি ইন্টিগ্রেট করে কিছু করতে হবে, পার্ট হয়তো ডিজিটাল লার্নিং এ করতে হবে, অ্যাটলিস্ট মাসে হোক বা সপ্তাহে হোক একদিন বা দুদিন সাম গ্যাদারিং করতে হবে, যেখানে পিপুল উইল মিক্স উইথ ইচ আদার, টিচারের সাথে মিক্স করতে হবে। টিচার আপনার কম্পিউটার এক মাথা থেকে কথা বলা আর ক্লাসের সামনে দাঁড়িয়ে কথা বলা, কোশ্চেন করা, দ্যাটস টু ডিফারেন্ট থিং, দ্যাটস টু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। টিচারেরও এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, স্টুডেন্টের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, অনেক কিছু মিসিং হবে। এবং সেটাকে কি করে কাউন্টার ব্যালেন্স করা যায়, এটা মামুন সাহেব আছেন, ওনারা আছেন, দে উইল নো মাচ বেটার দেন মি হাউ টু ডু দ্যাট। আমি যেটা পছন্দ করি, যেহেতু আমি একজন টিচার, আমি পছন্দ করি ফেস টু ফেস, হাতে নাতে শেখানো এবং এনজয় করি, কোম্পানিটা এনজয় করি, ডিজিটাল লার্নিং ওই কোম্পানি এনজয় করা যায়। লেটস টক উইথ শেখ আল মামুন। শেখ আল মামুন, আপনার কাছে যেটা জানতে চাই, সে অ্যাবাউট ডিস্টেন্স লার্নিং, এই লার্নিংয়ে যেটা উনি বললেন যে সোশ্যাল যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটি মিসিং হবে, নো ডাউট অ্যাবাউট ইট। আরেকটা জিনিস হলো যে মনে হয় এক ক্লাসে 20 জন স্টুডেন্ট পড়ে, তাদের এই যে পার্সোনাল যে ইন্টারাকশন, যে ছোটোবেলা থেকে যারা ফার্স্ট গ্রেড থেকে 10th গ্রেড পর্যন্ত অনেক স্টুডেন্ট আছে একসাথে পড়াশোনা করে বা বিভিন্ন ক্লাসে তাদের যে ফ্রেন্ডশিপ হয়, ইট উইল বি মিসিং। এবং এটা ফিউচারে এটার কনসিকুয়েন্স কী হবে? এরা তো আনসোশ্যাল হয়ে যাবে। ওয়েল ডেফিনেটলি এটা আপনার চাইল্ড সাইকোলজি যারা বা ডাক্তার মুজিবুর ভাই উনি ডিটেলস বলতে পারবে যে মানুষের সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্ট স্টেপ বাই স্টেপ, ইট উইল বি হিউজলি ইম্প্যাক্টেড ফর দিস জেনারেশন। আর আপনি যেটা বলেন যে একাডেমিক যে গ্রোথটা, হ্যাঁ ইট ইজ নট এক্স্যাক্টলি সেম। যখন আমি ক্লাসে যখন পড়াই বোর্ডে একই প্রশ্ন, আমি এবার প্রশ্ন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস, অথবা অন্য অ্যাঙ্গেল থেকে তাকে জিজ্ঞেস করি যে তুমি এক্সপ্লেইন করো, give me the feedback. So based on their feedback, I understand, I assess them right away if they really understood or not. তারপর আবার নতুন করে হয়তো এক্সপ্লেইন করি। কিন্তু আপনি অনলাইনে যখন পড়াচ্ছেন তখন কিন্তু এই অপরচুনিটিটা নেই। আপনি পড়ায় যাচ্ছেন 3 minutes 5 minutes explaining a problem. অনেক বাচ্চারা হয়তো shy feel করতেছে, they are not asking questions, you know what, it's okay, let me get through this thing. 40 minutes or 10 minutes or 15 minutes. So definitely online learning is way different for the younger kids than the maybe high school kids or college level kids, because college kids are more responsible. Dr. Mujibur jeta boltechilen je we have the online platform. I also took a couple of classes in the online for my master's program because I had to do it. I was responsible, but it's all the kids are not responsible like this, so they are not going to be so serious to complete their project. Like I faced the problem with my own kids. They're in 3rd grade, they're in 6th grade. They're having huge difficulties to solve their the social studies problem gulo, তাদের historical context গুলো তাদের DBQ পড়তে হচ্ছে, ভিডিও দেখতে হচ্ছে। So we have to go through a lot of problems. They don't like to read the articles, they don't like to write the short response. So those are the things is going to be huge problem, and he's going to fall behind in both reading and math at least 1 to 2 years, according to the the psychologists and the other researchers. They're saying the kids going to fall behind a lot in reading and math. Thank you. Also, yes. I would like to add that online is a platform. I think city and the other education department, they're wasting the time. They need to really be serious right now. They should organize the conference right now, invite all the expert people, organize the curriculum and lay it out. And before September comes around, the knock on the door, they should make it plan. Because last time when you left this school in March and my principal asked me to start teaching this class online, I was not ready at all. I had to buy this device, I had to connect with my laptop, I had to practice writing, so it takes time. So I think the New York education department is the biggest in the country. They should not waste any time by talking and all this thing. They should be serious and making the plan for the next school year immediately. Ryan Islam, আপনি কি মনে করেন যে কোয়ালিটি অফ দ্য এডুকেশন উইল ইট বি ডিফারেন্ট দেন দি আপনার প্রেজেন্স ইন দ্য ক্লাস অ্যান্ড লং ডিস্টেন্স লার্নিং, এই দুটোর মধ্যে কোয়ালিটি অফ দি এডুকেশন কি ডিফারেন্ট কি হতে পারে বলে আপনার মনে হয়? Absolutely. For high school level, even though they are more mature, I teach in high school, let's say 10th, 11th grade kids, and think about the kids who are going to kindergarten, 1st grade. They like to see their classmates, they like to see their teachers. Good morning, Miss. So they like to socialize, they need to grow psychologically.
and they'll learn after that. But for high school level, yes, maybe they'll try to learn something, but from my experience for the last 4 or 5 months, still I'm teaching over the summer, I'm teaching SAT prep, geometry, algebra, but it's way different teaching in the real classroom than online. রায়ান ইসলাম, আপনাকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন, ইউ আর ইয়াং এডুকেটর অ্যাজ ওয়েল, আপনার কি মনে হয় যে এই যে ডিস্টেন্স লার্নিং, ক্লাসের প্রেজেন্স, ডিরেক্ট লার্নিং, এই দুইটাতে কোয়ালিটি অফ দ্য এডুকেশন এর ডিফারেন্সটা কি হবে? So আমরা একটা dawn of information age এর মধ্যে আমরা definitely underestimate করতে পারবো না extent to which kids are getting used to technology. Or a technology almost like the extension of themselves their মতন। যদি দেখেন কিভাবে kidsরা use করে Instagram live অথবা Snapchat, it's like an extension of themselves. So I think it really depends on the technology itself and the exercises and projects that you involve the kids in. The speakers before me are absolutely right. There's going to be a compromise on learning, especially for like math, English, say something hands-on like chemistry. Usually in a chemistry class, they give you molecules, little models, so that you could see what H2O looks like, what the carbon atom looks like, things like that. So hands-on exercises are, we're going to lose the utility from that, right? But at the same time, I think that we can adapt, and it really depends on the kinds of platforms that we use, how serious students are about it, how serious teachers are about it. We need to be very strict on scheduling. For instance, if there's a project and a teacher sets a strict time depending on all of their availability, they can all pick their availability on a poll, right? And then they can determine when students are going to meet up. So 4 or 5 students have to do a virtual conference at this time and talk about the assignment, right? So I think something like that, it can replace face-to-face interaction a little bit, but of course something will be lost, absolutely. I think it's important that we also take advantage of online resources such as edx.org, edx.org, as well as Khan Academy. I'm sure many people have heard of khanacademy.org. So a lot of these platforms have learning resources and they present it to you with skill sets in a ladder. So you learn something and then you learn the next concept and the next concept, and all the exercises are online. So I think that's a great way to preserve conceptual knowledge. But yeah, we are going to lose something in the realm of facial or interaction, social interaction, say speaking in front of a classroom, for instance. So this also yields some opportunity for us to deepen relationships with teachers. If teachers do one-on-ones with every student, then I think those shy kids will get a little bit more attention, I think. So there is some benefits and some cons, of course. Our last question, আপনাদের কাছে জানতে চাই I would like to add something with Ryan Islam. Sure. If you compare the different school communities, school district, it's going to be huge difference. Let's say if you live in the Scarsdale versus you live in some part of the poorest neighborhood. Right. They don't have the access of the electronic devices. Their Wi-Fi is really low. So when I'm teaching my SAT students or algebra, geometry, when their Wi-Fi is really poor, sometimes they cannot hear me properly, or when they speak, so it's going to be really big difference for community to community. So some big community, those kids are highly motivated. They have all the things that they have readily available, so they're going to be better off. But the kids who doesn't have the laptop, who living in the shelters, who living in the poor neighborhood, they don't have access to the internet. So those kids is going to be really in big disadvantage, this kind of system. Thank you শাকাল মামুন, thank you. আমি জানাব নাজমুল হাসান, আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে সবকিছু ওপেন হচ্ছে এখন আস্তে আস্তে, বাট আপনি একজন পুরনো সাংবাদিক, দীর্ঘ প্রায় 30 বছরের বেশি সময় নিউ ইয়র্কে আপনি সাংবাদিকতা করছেন। আপনার কি মনে হয় হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট চ্যালেঞ্জ, বাংলাদেশের কমিউনিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে কি আসছে বলে মনে হয় আপনার? প্রথমটা আমার মনে হয় সেটা হচ্ছে দ্যাট মাস্ট বি ইকোনমিক সিচুয়েশনটা ওয়ার্স হবে বলে আমার কাছে মনে হচ্ছে। অলরেডি আমি দেখেছি অনেকের সাথে কথা বলে যে $600 বন্ধ হয়ে যাওয়াতে অনেকেই খুবই হতাশার ভিতরে আছেন। এবং আরেকটা জিনিস বলি যে প্যান্ডেমিকের কারণে অনেকেই কিন্তু খুব খারাপ অবস্থানে ছিলেন, বিশেষ করে যারা আনডকুমেন্টেড, কাজ করতে পারেননি। যারা ডকুমেন্টেড, অর্থাৎ যাদের এই দেশে কাজ করার পারমিশন আছে, তাদের কিন্তু অনেকেরই মেজরিটির অবস্থা কিন্তু খুব ভালো হয়ে গেছে। এবং আরেকটা খবর আপনাদের দেই, আমি কয়েকজনকে জানি যে প্যান্ডেমিকের 4 মাসের অর্থ জমায় তারা বাফেলোতে বাড়ি কেনার মতো অবস্থায়,
চলে এসেছেন। অর্থাৎ এইটা যখন বন্ধ হয়ে যাবে, এই লাইফ লাইনটা যখন বন্ধ হয়ে যাবে, দ্যাট উইল বি সিরিয়াস। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক জায়গায় আপনারা শুনেছেন যে দোকান বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে জব থাকবে না, যদিও বলা হচ্ছে জবে যাওয়ার জন্য ইনসেনটিভ দেওয়া হবে। যেখানে জবই থাকবে না সেখানে ইনসেনটিভটা পাবে কিভাবে? অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে ইকোনমিক একটা ক্রাইসিস যদি প্যান্ডেমিক কন্টিনিউ করে, ইকোনমি এই অবস্থায় থাকে, আরো নিচের দিকে নামতে থাকে, তাহলে কিন্তু অবস্থাটা আর একটু খারাপ হবে। আর সেকেন্ড যেটা আমি কাছে মনে করি আমাদের বাংলাদেশিদের, সেটা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে অসচেতন থাকা। এনারা একেবারে সিরিয়াস কিছু না হলে ডাক্তারের কাছে যায় না, সুযোগ থাকলেও যেতে চায় না। এই বাসায় বিভিন্ন নিজেরাই ডাক্তার হয়ে যায়, অনেক সময় ফার্মেসি থেকে, যারা ফার্মেসিতে কাজ করে তাদের থেকে জিজ্ঞেস করে ওষুধ, ওই ওষুধ হইলে কি খাইতে হবে, ওইটা হইলে কি খাইতে হবে, এইভাবে জিজ্ঞেস করে তারা চলে। এইটা তাদের বন্ধ করতে হবে। আমি যেটা মনে করি প্রথম কাজ, যে এনি আর্লি স্টেজে, যেমন আমার নিজের কথাই বলি, 2000 সালে যখন আমাকে একজন ডাক্তার ডায়াবেটিসের কথা বলছে, আমি গুরুত্বই দিইনি, আমি নিজের কথাই বলি। এবং 2016 সালে চোখের অপারেশন করতে গিয়ে দেখলাম যে ডায়াবেটিস এত বেড়েছে যে এইটা এখন তখন আমার জন্য অপারেশন করা ছাড়া আর কোনো উপায় নাই। তো এই জিনিসটা আমি নিজের কথা দিয়ে বললাম যে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য কোভিড-19 কিন্তু আমাদেরকে একটা চরম শিক্ষা দিচ্ছে, এবং ইট ইজ ভেরি এফেক্টিভ। এবং আরেকটা জিনিস আমি যেটা বলি, তাহলে সকলকে আমাদের সকলের প্রতি সকলের কমিউনিটি ওয়াইজ হেল্পিং হ্যান্ড, রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট, এগুলি আমাদের বাড়াতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ নাজমুল ভাই। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনার কি মনে হয় হেলথ ওয়াইজ বাংলাদেশি কমিউনিটি বা সাউথ এশিয়ান এরা এই সময়ে, আমি খুব সংক্ষেপে আলোচনা শেষ করে, আমাদের সময় কমে গেছে, আমরা শেষ করতে চাই, যে হেলথ ওয়াইজ সবচেয়ে বড় কি চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, যেটা এখন থেকে আমাদের সতর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন? যেটা নাজমুল ভাই বলেন, আমি একমত। আমি এই দেশে বাঙালি কমিউনিটি পেশেন্টও দেখি, অন্যান্য কমিউনিটি পেশেন্টও দেখি। আমার কাছে সবসময় মনে হয় বাঙালি কমিউনিটিতে এই একটা প্রবলেম, তারা অনেক সময় সেলফ ট্রিটমেন্ট করেন, এবং তারা অসুস্থ হওয়ার, মারাত্মক অসুস্থ না হলে ডাক্তারের কাছে আসেন না, বা সিরিয়াস কিছু না হওয়া পর্যন্ত ডাক্তারের কাছে আসেন না। আর ডাক্তারের কাছে আসলেও আপনি যদি ওষুধ নেন, পুরোপুরি ফলো আপ করে না, আবার নতুন করে ফিরে এসে যে আবার সমস্ত দেখবে, টেস্টগুলো দেখবে, সবকিছু এটাও করে না, আর ওষুধ কখনো কমপ্লিট করে না। ওনারা মনে করেন, যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, ব্লাড প্রেশার, যেটা আমরা ম্যানেজ করি। আমি কখনোই বলি না যে ব্লাড প্রেশার আমি সারাতে পারবো কারণ কোনো ওষুধ নেই যেটা ব্লাড প্রেশার সারবে। কিন্তু আপনি একটা বাঙালি পেশেন্টকে দিবেন, সে কিছুদিন খাবে, ব্লাড প্রেশারটা যেই ভালো হয়ে গেল, ভালো ফিল করতেছেন, বন্ধ করে দিবে। ডায়াবেটিস একইভাবে, বলে আমার সুগার এখন ভালো হয়ে গেছে। এই ডায়াবেটিস যাবে না, এটা কিওর নাই, এগুলো ম্যানেজ করতে হয়। তো এরকম অনেকগুলো ডিজিজ আছে যেগুলো আমাদের বাংলাদেশি পেশেন্টের বেলায় এটা বেশি দেখি আমি, যে তারা জিনিসগুলো সিরিয়াসলি নেয় না। আর তারা কিছু মিডিয়ার থেকে, নানা জায়গা থেকে, কিছু লোকের কাছ থেকে শুনে এটা ইয়ে করেন না, ওটা করেন না, এটা খান ওটা খান, এগুলো করে চালায়, এবং একটা শেষ মুহূর্তে এসে যখন সিরিয়াস প্রবলেম দাঁড়ায়, তখন ডাক্তারের শরণাপন্ন হয়, এবং তখন নানা রকম সমস্যায় পড়ে যায়। আর এই দেশে যেহেতু সুযোগ আছে, হ্যাঁ, এই দেশে যেহেতু সুযোগ আছে, এই দেশে যেহেতু ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে, আমার মনে হয় বাঙালিদেরকে আরো সচেতন হতে হবে এবং রেগুলার ফলো আপ করা উচিত তাদের। থ্যাংক ইউ রায়ান ইসলাম, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশি অনেক স্টুডেন্ট আছে, অনেক ফাদার মাদারের, বিশেষ করে ফার্স্ট গ্রেডার বা এইরকম যারা আছে, যারা বাসায় পড়াশোনা করতে চায় না, মা বাবা বলার পরে হয়তো বলতেছে যে নো, আই ডোন্ট লাইক স্কুল, আই ডোন্ট ওয়ান্ট টু গো রিড দ্য বুক, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্য হোমওয়ার্ক। সে সারাদিন তার ডিভাইস নিয়ে খেলা বা কম্পিউটারের গেম নিয়ে ব্যস্ত আছে। এদের ব্যাপারে এদেরকে কিভাবে ফাদার মাদার কি করতে পারে তাদের ব্যাপারে? অত স্কুল থেকেও গাইডলাইন তেমন কোনো, এমন তো না যে স্কুলে সে ক্লাসে যাচ্ছে, ওইখানে তার গাইডেন্স কাউন্সিলর আছে বা তার টিচার আছে, এরা গাইড করবে, এরা দেখাশোনা করবে বা তাদেরকে অ্যাডভাইস করবে, এরকম কিছু নাই। দে আর, মানে বাসায় তো আপনি জানেন যে পুরোপুরি ফাদার মাদারের টেক কেয়ারে তারা আছে। বাট এরকম শিশু যারা পড়াশোনা একেবারেই করতে চায় না, হোমওয়ার্ক করতে চায় না, সারাদিন ডিভাইস নিয়ে বসে থাকে, এদের ব্যাপারে আপনার পরামর্শ কি? জি, এটা অনেস্টলি এটা একটা হিউজ চ্যালেঞ্জ, ইউনো। অনেকবার যদি একটা বাচ্চার ওই মোটিভেশনটা থাকে না ইয়াং এজ থেকে, তখন ওটা ডিফিকাল্ট তৈরি করতে। কিন্তু ইউজুয়ালি ওই বাচ্চার একটা টাইপ অফ প্যাশন থাকে, অথবা একটা টাইপ অফ অ্যাটেনশন ড্রন তো থাকে একটা হবির মধ্যে, বলেন ভিডিও গেমস অথবা সোশ্যাল মিডিয়া অথবা মুভিজ অথবা যাই হোক। সো through a lot of these things, এখন রিসোর্সেসটা আছে অনলাইন, যে ওই বাচ্চাটা এখনো স্টিমুলেটেড থাকতে পারে through films or through social media or through their love for video games. For instance, যে ওয়েবসাইট আমি মেনশন করেছি, edx.org, এটার মধ্যে ভিডিও গেম ডিজাইন কোর্সেস আছে। সো প্যারেন্টসরা একটা প্রোঅ্যাক্টিভ মেজার নিতে পারে, যেটা হলো ফাইন্ড আউট করানো বাচ্চাটা কি, ওদের কি ভালো লাগে অথবা কোথায় ওদের অ্যাটেনশনটা যেতেছে,
আর ওটার থেকে একটা টাইপ অফ প্ল্যান তৈরি করানো অফ ওকে এই টাইপ অফ কোর্স নেওয়ানো যাবে, এই টাইপ অফ এই ওয়ের মধ্যে ডেভেলপ করতে পারবো। অফকোর্স ওয়ার্ল্ডটা চেঞ্জ হইতেছে, আর আমরা যে চিন্তা করেছি আগে যে সার্টেন কনভেনশনাল সাবজেক্টস আছে যে এভরি স্টুডেন্টের লার্ন করতে হবে, এটা এখন এই ভিউটা এখন শুরু হইতেছে চেঞ্জ হইতে। এই জন্য আমাদের অ্যাডাপ্টেবল হইতে হবে, আমাদের সব অনলাইন রিসোর্সেস পসিবল ইউজ করতে হবে, কিন্তু অলসো যদি স্পেশাল হেল্প চান আর যদি অ্যাডভাইস চান প্রফেশনাল কাউন্সিলার্স এর কাছ থেকে, তাহলে আমি থিঙ্ক করি বেস্ট যদি গাইডেন্স কাউন্সিলারের সাথে একবার ট্রাই করেন আপনার স্কুলের মধ্যে এটার উপরে ডিসকাস করতে। আর অলসো আমাদের অ্যাডভাইস সিক করতে পারবেন। অলসো আমি রান করি একটা কোম্পানি কল Radiant Futures, so you can check out radiantfutures.com, RADIANT Futures FUTURES.com, and ওখানে সাইন আপ করেন আমাদের আপনার ইমেল, আর আমরা একটা নিউজ লেটার পাঠাতে পারবো। এনিওয়ান যে সাইন আপ করে একটা নিউজ লেটার পাঠাবো যেটার মধ্যে সব রিসোর্সেস থাকবে আপনার বাচ্চাকে একটু এনগেজ করাইতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রায়ান ইসলাম। মামুন শেখ আল মামুন, আপনি এই বিষয়ে আর কি এড করতে চান? ওয়েল ডেফিনেটলি যে রায়ান ইসলাম যেটা বললো যে এখানে যে গাইডেন্স কাউন্সিলর, প্রত্যেকটা স্কুলে আপনারা জানেন যেখানে কাউন্সিলর থাকে, বিসাইড গাইডেন্স কাউন্সিলর যেখানে রিয়েল কাউন্সিলর থাকে, সেই কাউন্সিলর বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারে, তাদেরকে মেডিটেশন করতে পারে, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে ইনভলভ করতে পারে। দ্যাট মাইট রিডিউস দেয়ার হাইপারনেস, যে তাদের যে হাইপার অ্যাক্টিভিটিটা থাকে বাসায় বা স্কুলেও, তাদেরকে হাফ অ্যান আওয়ার বা 20 মিনিটস তাদের সঙ্গে মেডিটেশন করানো হয় বা তাদের সঙ্গে কাউন্সিলিং করানো হয়, দেন দে কাম ডাউন অ্যান্ড দে কুড ফোকাস অন দ্য স্কুল ওয়ার্ক। এখানে আর একটা জিনিস করা উচিত যেটা তাদের সঙ্গে বসে একটা প্ল্যান করা উচিত, ইউ নো হোয়াট দিস উই হ্যাভ 6 আওয়ার্স, সো তুমি এখানে 1 ঘন্টা ভিডিও গেম দেখো বা হোয়াট এভার ইউর ইন্টারেস্ট, ইউটিউবিং, and the remaining 1 hour we're going to do math, 1 hour English. So we need to make a plan with the kids. We cannot really force the kids, you know what, you have to sit down and do your work, otherwise I'm going to penalize or I'm going to punish you. That doesn't really work in this country. আমি আরেকটা জিনিস ওই ডক্টর মুজিবুর সাহেবের সঙ্গে আলাপ করতেছি যে হ্যাঁ, আমরা বাঙালিরা যারা আমরা নিউলি ইমিগ্রেটেড, we really work hard, we extremely work, এবং আমরা আমাদের নিজেদের দিকে কিন্তু কেয়ার করি না। Even though we have, let's say I have all the health benefit and all these sick days, still I don't take it. I work 7 days a week, 80 hours per week. Like me, there are many Bengali people. They work extremely hard, extremely like overwork. They get exhausted. They don't take care of themselves. I think আমাদের উচিত হবে আমাদেরকে নিজেদেরকে একটু টেক কেয়ার করা, নিজেদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইনভলভ থাকা, রিল্যাক্স করা। অলসো আমরা কিন্তু মেন্টালি খুব এক্সস্ট থাকি। আমাদের কাউন্সিলিংটা কিন্তু আমাদের কমিউনিটিতে আমাদেরকে বলা হয়, ও তুমি কাউন্সিলিং যাচ্ছ তার মানে তোমাকে সাইকোলজিক্যাল প্রবলেম। আর ডাক্তার মুজিবুর হয়তো ব্যাপারে আরো বেশি একটু ক্যাম্পেইন করতে পারবে যে লোক, কাউন্সিলিং ডাজ নট মিন ইউ হ্যাভ এ মেন্টাল প্রবলেম। Everybody should go for counseling if they get exhausted, tired, stressed out from work or any related issues before it explode and something severely happen to you and your family. Thank you মামুন ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমাদের সময় একবারই হাতে নাই। নাজমুল ভাই, আপনার কাছে কোনো লেটেস্ট আপডেট আছে? জাস্ট আমাদের সময় টাইম শেষ, 1 মিনিট 10 সেকেন্ডে একটা খবর দিতে চাই যেটা আমি ভুলে গিয়েছিলাম বলার জন্য। সেটা হচ্ছে যে আমরা কোয়ারেন্টাইনে অনেকে মানতে চেষ্টা করি না। ফ্লোরিডাতে অবস্থা খুবই খারাপ, কিন্তু সেখানেও আজকে একটা কাপলকে অ্যারেস্ট করা হয়েছে কোয়ারেন্টাইন ভায়োলেশন কারণে। তারা ফার্স্ট টাইম কোয়ারেন্টাইন ভায়োলেশনে ফ্লোরিডাতে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে ডেঞ্জার, সোসাইটির ডেঞ্জার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট যাতে আমরা যে নীতিগুলো আছে এগুলো যাতে মেনে চলি। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মজুমদার, আপনি জাস্ট 10 সেকেন্ড বা 20 সেকেন্ডে যদি বলতে পারেন যে লেটেস্ট যে বাংলাদেশি কমিউনিটি ইন অর্ডার টু আপনার নিজেদের সিকিউরিটি, সেফটি এবং অন্যদের সিকিউরিটি অ্যান্ড সেফটি সুরক্ষার ক্ষেত্রে কি করা উচিত, কি বিষয়গুলো মেনে চলা উচিত, সার্বক্ষণিক বিষয়টি যদি আপনি বলেন। আবারও বলবো, এটা আমরা করোনার শুরু থেকে বলে আসছি, বাংলাদেশি প্রতিটি লোকে যখনই ঘরের বাইরে যাবেন মাস্ট বি ওয়ারিং এ মাস্ক। ধরে নিতে হবে আপনি যে লোকটার সাথে ক্রস করছেন তার করোনা ভাইরাস থাকতে পারে, সুতরাং আপনাকে এটা মাস্ক আপনার জন্য, আপনার রক্ষার জন্য পড়তে হবে। দ্বিতীয়ত, আপনি নিজে জানেন না আপনার করোনা ভাইরাস আছে কিনা, সুতরাং আপনি কাউকে দিচ্ছেন না সেটার ব্যবস্থা করতে হবে। সুতরাং মাস্ক মাস্ট বি ওয়্যার অল দ্য টাইম, বাসার থেকে বেরোলে আপনাকে এটা যে কোনো জায়গায় গেলে। দ্বিতীয়ত, আপনার সেফ ডিস্টেন্স মেনটেন করা, যেখানে দোকানে যান, মসজিদে যান, স্কুলে যান, যেখানে মানুষের গ্যাদারিং আছে
যখনই ওখানে যাবেন সেফ ডিস্টেন্স মেনটেন করবেন। আমি প্রাউডলি বলতে পারি বাংলাদেশে অনেকগুলো বিজনেস সেন্টার আমি যাই এবং বেশ কিছু বিজনেস সেন্টারে দেখি তারা এটা মেনটেন করার চেষ্টা করে, এবং বাংলাদেশিদের মধ্যে খারাপ না, আমি বলবো যে মোটামুটি অনেকেই এই জিনিসগুলো মেনে চলতেছে। এটা একটা আনন্দের ব্যাপার। তবে কিছু কিছু বিজনেস সেন্টার আমি গেছি, রিসেন্টলি ব্রঙ্কসের কয়েকটাতে গেছি, আমি একটু হতাশ হয়েছি যে এখানে ঠিকভাবে মেনটেন করে নাই। বাট আমি জামাইকাতে কয়েকটা বিজনেস সেন্টারে গেছি, দেখছি তারা মেনটেন করার চেষ্টা করে। জি তবে কেন জানি একটু কমপ্লেন্সি ডেভেলপ করতেছে বাঙালিদের মধ্যে, যেটা প্রথম দিকে ধরেন এপ্রিলে মেতে যতটা স্ট্রিক্টলি আমি সবাইকে দেখতাম ফলো করতে, সেটা জিনিসটা আস্তে আস্তে একটু কমে আসতেছে বাঙালিদের মধ্যে। তো এই জন্য একটু সতর্ক হতে হবে। আর ফ্রিকোয়েন্ট হাত দেওয়া, আপনার স্যানিটাইজ করা হাতকে, এটা অলওয়েজ করতে হবে। থ্যাংক ইউ সো এই মাচ। তিনটা জিনিস, বেসিক জিনিস আমরা মেনে চলতে পারি এবং স্ট্রিক্টলি ফলো করি, ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে সবাই হয়তো সুরক্ষিত হব এই করোনা ভাইরাস থেকে। থ্যাংক ইউ অল দ্য প্যানেলিস্ট। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান আপনাকে, থ্যাংক ইউ ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনাকে, রেহান ইসলাম আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, জনাব শেখ আল মামুন আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। খোদা হাফেজ। ঈদ মুবারক। রায়ান ইসলাম